কে কে তুমি? কেন আমার পিছনে পড়ে আছো? আমি তোমাকে সাবধান করতে এসেছি। আমার হাতে যে বেশি সময় নেই, আমি তোমাকে এখন সাহায্য করতে পারবো না, শুধু সাবধান করতে পারি। আমার আমার কোনো সাহায্য লাগবে না। আমি চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না, শুধু পারি সাবধান করতে। তুমি চলে যাও, এখান থেকে তুমি চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। ওরা? কারা আমাকে মেরে ফেলবে? বলো, বলে যাও কিছু। কারা আসছে? সবার আজকে খুব আনন্দ। গোটা দত্তবাড়ি আজকে খুশির আনন্দে মেতে উঠেছে। আজকে দত্তবাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আনন্দ তো হবেই। নাচে গানে সবাই মেতে উঠেছে একেবারে। এই যে বিয়ের কোণে আপনার রাজকুমার আবার কখন আসবেন? সবাই শাপলাকে নিয়ে আজ মজা করছে। তারপরেই নিচ থেকে বর এসেছে বলে সারা বাড়ি হট্টগোল পড়ে গেল একেবারে। দৌড়ে সবাই বর দেখতে চলে গেল। শাপলা ঘরে একা অপেক্ষা করছে, কিন্তু কে যেন ডাকলো শাপলা বলে। শাপলা দেখতে যাবে এমন সময় তিন্নি বলে উঠল, কি মহারানী, আর তর্স হয়েছে না বুঝি? না, তিনি আমাকে না কেউ একটা ডাকলো। তোকে ডাকলো? হ্যাঁ, তোর বরই হবে। এই বলে তিন্নি হাসতে লাগলো। তারপর বিয়ে সম্পূর্ণ হলো। বরযাত্রীর লোকেরা বউ নিয়ে রাতেই বেরিয়ে পড়ল। ক্লান্ত শাপলা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ কি যেন শাপলা বলে তাকে ডাকলো। চমকে উঠল শাপলা, দেখল গাড়িতে ও একা বসে আছে। আর সবাই কোথায়? রানা, রানা, তুমি কোথায়? ফোনের পর ফোন করছে, কিন্তু কিছুতেই রানাকে ফোনে পাওয়া যাচ্ছে না। ভয়ে ভয়ে শাপলা গাড়ি থেকে নামল। চারিদিকে তাকিয়ে দেখছে ঘন জঙ্গল, কেউ নেই কোথাও। তোমরা কোথায়? রানা, আমার ভয় করছে। তুমি কোথায়? প্লিজ ইয়ার কি করো না, বাইরে এসো, আমার ভীষণ ভয় করছে। কিন্তু টানা 1 ঘন্টা ধরে ও দাঁড়িয়ে আছে। কোথায় রানা আর কোথায় বাড়ির সবাই? কানের কাছে কে যেন বলে গেল, শাপলা, পালিয়ে যাও, পালিয়ে যাও শাপলা। কে? কে তুমি? কিন্তু তাকিয়ে দেখলো কোনো কিছু নেই। এবার ভয়ে শাপলা কাঁদতে শুরু করলো। কি করবে বুঝেই উঠতে পারছে না। কোথায় রানা? কোথায় সবাই? এই জঙ্গল থেকে কি বের হবে তোমরা? এমন সময় কেউ যেন ওর কাঁধে একটা হাত রাখলো। শাপলা ভয়ে ভয়ে পিছনের দিকে তাকিয়ে দেখলো, রানা, কোথায় চলে গেছিলে তুমি আমাকে একা রেখে? তুমি জানো না আমার কত ভয় করছিল। এই তো আমি, দেখো আর কোনো ভয় নেই। তুমি ঘুমোচ্ছিলে তাই তোমাকে আর ডাকিনি। আসলে গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, তাই আশেপাশে দেখছিলাম আজকে রাতটা কাটানোর মতন কোনো জায়গা পাবো নাকি। কিন্তু আর সবাই কোথায়? আমরা তো অন্য গাড়িতে চলে যেতে পারতাম। শোনো না, অন্য একটা গাড়িতে একটু কষ্ট করে চলে যাবো। ঠিক? আরে সব গাড়ি খারাপ হয়ে গিয়েছে। কি? একসঙ্গে 10টা গাড়ি খারাপ? এটা এটা কি কখনো সম্ভব হয়? কথা না বাড়িয়ে চলো তুমি। কোথায় যাব? আরে চলো তো, তারপর দেখতে পাবে। এ কি, তুমি আমার চোখ ধরলে কেন? কোথায় যাচ্ছি আমরা? আমাকে তুমি বিশ্বাস করো না? তোমাকে ভালোবেসে বিশ্বাস করেই তো তোমাকে বিয়ে করেছি। বিশ্বাস যখন করো তাহলে চুপচাপ চলো, তারপর দেখবে কোথায় যাচ্ছি আমরা। রানা চোখটা খোলার পর শাপলা দেখলো একটা মস্ত বিশাল বাড়ি। শাপলা তো দেখে অবাক। এই জঙ্গলে এত সাজানো বাড়ি দেখে মনে হচ্ছে নতুন বউ আসবে বলেই এই বাড়িটা সাজানো হয়েছে। এই এই জঙ্গলে এই বিশাল রাজবাড়ি কেমন লাগলো মহারানী? খুব সুন্দর, কিন্তু আর কোনো কিন্তু নেই। এবার বাড়ির ভিতরে চলো, সবাই অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য। হ্যাঁ চলো। তারপর ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় শাপলার মনে হলো কেউ যেন ওকে বাড়ির ভিতরে প্রবেশ করতে বারণ করছে। কিন্তু হঠাৎ এইরকম কেন মনে হচ্ছে, এই ভেবে শাপলা একটু দাঁড়িয়ে গেল। আরে কি হলো, চলো। হ্যাঁ চলো। এই বলে ওরা রাজবাড়িতে প্রবেশ করলো। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই
বন্ধ হয়ে গেল সদর দরজা। রাজবাড়ির মেন দরজা খোলার সঙ্গে সঙ্গে শাপলা দেখল বাড়ির সবাই নতুন বউকে বরণ করবে বলে দাঁড়িয়ে আছে। শাপলা সবাইকে দেখে এবার কিছুটা স্বস্তি পেল। এরপর নতুন বউকে বরণ করে ঘরে তোলা হলো। শাপলা তাকিয়ে দেখলো চারিদিকে কি সুন্দরভাবে বাড়িটা সাজানো হয়েছে, কিন্তু এত সুন্দরভাবে এই বাড়ি এই জঙ্গলের মধ্যে সাজানো, এইসব ভাবতে ভাবতে ওর মনে হলো বাইরে থেকে কেউ ওকে কিছু বলতে চাইছে, কিন্তু তাকিয়ে দেখলো কোথাও কেউ নেই। এরপর সবাই নতুন বউকে ঘরে নিয়ে গেল। শাপলাও এত আনন্দের মাঝে সবকিছুই ভুলে গেল, কিন্তু ও বসে থাকতে থাকতে দেখলো ওর আলতা রান্না পা দিয়ে রক্তের মতন কিছু একটা পড়ছে। রানা আর বাড়ির সবাই শাপলার কাছে দৌড়ে এলো। রানা, দেখো দেখো, আমার আমার পাটা না কিরকম রক্তে ভর্তি হয়ে গেছে। সবাই শাপলার কথা শুনে অট্টহাসি হাসতে লাগলো। শাপলা কিছু বুঝে উঠতে পারছে না সবাই কেন এরকম ভাবে হাসছে। রানা, তুমি তুমি হাসছো কেন? দেখো একবার, এটা রক্ত। জানি তো শাপলা, এটা তাজা রক্ত। কি কি বলছো? হ্যাঁ, এটা তো রক্ত বৌমা। তোমরা কি বলছো? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। এটা তোমার বাড়ি নয় বৌমা, এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে এইসব চিৎকার চলে না। শাপলা চুপ হয়ে গেল। ঠিক সেই সময় রানা বলে উঠল, মা, তুমি শুধু শুধু কেন ওকে বকছো? ও কি করে জানবে আমাদের বাড়ির রীতি যে নতুন বউকে আলতার বদলে রক্তে পা দিয়ে প্রবেশ করতে হয়? চমকে উঠল শাপলা। কি বলছো? রক্তে পা দিয়ে মানে? ওটা রক্ত ছিল? তুমি এতে ভয় পেও না, এটা এই বাড়ির রীতি শাপলা। শাপলা কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় ওর শাশুড়ি মা বলে উঠলেন, এটা যে সে বাড়ি নয়, এটা নাম করা বাড়ি, তাই নিয়ম রীতি সবকিছুই আলাদা। আর কোনো কথা না বাড়িয়ে তুমি হাত মুখ ধুয়ে নিচে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। এই বলে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। শাপলা নিজের পায়ের দিকে তাকিয়ে ভয় পাচ্ছে। এই রক্ত পরিষ্কার করতে হবে, তাই সে জল দিয়ে পরিষ্কার করতে যাবে। ঠিক সেই সময় দেখলো কি যেন আবার ওর কানের কাছে এসে বলছে, বাঁচতে চাইলেই তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি, চলে যাও তুমি। কে কে তুমি? তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই, শুধু একটা দমকা হাওয়ার মতন একটাই কথা ভেসে আসছে, আমি তোমার ভালো চাই, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও তুমি। কে তুমি? তুমি সামনে এসো। ঠিক সেই সময় ওর ফোনের রিংটনটা বেজে উঠল। শাপলা এগিয়ে গেল ঘরের দিকে, চোখ মুছে দেখলো তিন্নির ফোন। হ্যালো হ্যালো, তিন্নি। তিন্নি, তুই চুপ কর। তিন্নি, এখানে কিচ্ছু ঠিক নেই। আমার না খুব ভয় লাগছে, জানিস তো। আমি আমার শ্বশুর বাড়িতে নেই। তিনি আমরা জঙ্গলের ভিতরে একটা বিশাল রাজবাড়িতে আছি। শাপলা বলতে যাবে, ঠিক ওই সময় দেখলো কেউ যেন ওর পিছনে দাঁড়িয়ে আছে। পিছন ঘুরতেই শাপলা চিৎকার করতে লাগলো, এসো না, এসো না আমার কাছে। আমি কিন্তু দূরে থাকতে বলছি আমার থেকে। রানা, রানা। ফোনের ওপাশ থেকে তিন্নি তখনও বলে চলেছে, রানা, তুমি কোথায়? রানা। কিন্তু তিন্নি এরপর আর ফোনের এদিক থেকে কোনো উত্তর পেল না। তিনি ভাবতে লাগলো তাহলে কি দিদিভাইয়ের কোনো বিপদ হলো। শাপলার চিৎকার শুনে রানা দৌড়ে আসতে সেই অদৃশ্য ছায়াও উধাও হয়ে গেল। কি হয়েছে? কি হয়েছে শাপলা? তুমি চিৎকার করছো কেন? রানা, ওখানে কে যেন আছে। কোথায়? কেউ নেই তো, তুমি তাকিয়ে দেখো। আমি সত্যি বলছি রানা, ওখানে কেউ ছিল। শাপলা, ওটা তোমার মনের ভুল। চলো, তুমি আমার সঙ্গে চলো, চলো। এই বলে রানা শাপলাকে নিয়ে গেল। নতুন বউকে দেখে রানার ঠাকুমা শাপলাকে একবারে বুকে টেনে নিল, কিন্তু শাপলা কাছে যেতেই একটা অদ্ভুত রকম অনুভূতি অনুভব করছিল। আমার আমার খুব ক্লান্ত লাগছে, আমি ঘরে চললাম। ক্লান্ত শরীরে শাপলার চোখ
একেবারে এঁটে এসেছে। ঠিক সেই সময় জানালার বাইরে থেকে একটা আওয়াজ কানে ভেসে আসলো। শাপলা, তোমায় আবার বলছি চলে যেতে। তোমাকে এরা সবাই মেরে ফেলবে। হ্যাঁ বল তিন্নি, তুই কোথায়? ভালো করে তাকিয়ে দেখ, সামনেই একটা রাজবাড়ি আছে। রানা, কোথায় তুমি? এই বলে ফোনটা রেখে ঘর থেকে বেরিয়ে গিয়েই একটা ভয়ঙ্কর জিনিস দেখল। কে কে তুমি? কেন আমার পিছনে পড়ে আছো? আমি তোমাকে সাবধান করতে এসেছি। আমার হাতে যে বেশি সময় নেই। আমি তোমাকে এখন সাহায্য করতে পারবো না, শুধু সাবধান করতে পারি। আমার আমার কোনো সাহায্য লাগবে না। আমি চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না, শুধু পারি সাবধান করতে। তুমি চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। ওরা তোমাকে মেরে ফেলবে। ওরা? কারা আমাকে মেরে ফেলবে? বলো, বলে যাও কিছু। কারা আসছে? শাপলা, শাপলা, কে? আমি রানা। শাপলা, ও তুমি? কিন্তু কিন্তু তোমার শরীরে এগুলো কিসের দাগ? এই লাল রং কিসের? আরে এটা তো রক্ত শাপলা। কি বলছো তুমি? এটা রক্ত? তোমার এই মুখে, জামায় এইগুলো সব রক্তের দাগ? আরে পাগল নাকি তুমি শাপলা? তোমার মনে হচ্ছে আমি রক্ত খেয়েছি? রানা, রানা তুমি এরকম ভাবে হাসছো কেন? এই এই সবের মানে কি বলবে প্লিজ? আত্মারা রক্ত খায়, মানুষ কি রক্ত খায় শাপলা? কি কি বলতে চাইছো রানা? তাহলে তুমি কি? আমি হলাম একটা মানুষ। আরে ওটা লাল রং, আমি রক্ত কোথা থেকে পাবো? এরকম মজা করো না তো রানা। এই বলে সে রানাকে জড়িয়ে ধরল। তুমি তো জানো এই বাড়িতে এসে আমার এমনি কেমন ভয় করছে। চারিপাশে কি ঘটছে কিচ্ছু বুঝতে পারছি না। আমার না কেন জানি না মনে হচ্ছে কেউ কেউ আমাকে কিছু বলতে চাইছে। শাপলার মাথায় হাত বুলিয়ে রানা বলল, আরে আমি তো আছি, চলো ঘরে চলো। শাপলা ঘরে যেতেই ওর ফোনটা বেজে উঠল। হ্যাঁ বল তিন্নি। কি বলছিস তুই? তাকিয়ে দেখ, সামনেই একটা রাজবাড়ি আছে। শাপলা কিছু একটা বলতে যাবে, এমন সময় রানা বলে উঠল, এত রাতে কার সঙ্গে কথা বলছো? আর তোমার ফোনে নেটওয়ার্ক আছে কি করে? এখানে তো নেটওয়ার্ক থাকার কথা নয়। রানা ফোনটা কেড়ে নিল শাপলার হাত থেকে। তার এইরকম আচরণে শাপলা কিছুটা ভয় পেয়ে গেল, আর ভয়ে ভয়ে বলতে লাগলো, তিন্নি এসেছে, কিন্তু ও না এই জঙ্গলে কোনো রাজবাড়ি খুঁজে পাচ্ছে না। রেগে গিয়ে শাপলার গলাটা টিপে ধরল রানা, বলল, কি? তুমি তিন্নিকে এখানে ডেকে এনেছো? আজকে আমি মেরে ফেলবো তোকে। এই বলে শাপলার গলাটা আরো জোরে চেপে ধরল। ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও বলছি। নিজেকে বাঁচানোর জন্য শাপলা ছটফট করতে লাগলো, আর ঠিক সেই সময় ওর হাতের কাছে থাকা একটা ফুলদানি দিয়ে রানার মাথায় মারল সজোরে একটা। শাপলার কোনো কথা না বলে ভয়ে বেরিয়ে গেল ঘর থেকে। দৌড়াতে দৌড়াতে ঠিক বাড়ির বাইরে পা রাখবে, সেই সময় পিছন থেকে কেউ যেন বলে উঠল, যাচ্ছ কোথায়? এই বাড়ির বাইরে তুমি কোনোভাবেই যেতে পারবে না। মা, আমাকে না রানা মেরে ফেলবে এবার। আরে পাগল মেয়ে, ওটাও রাগে করেছে। আমি তোমার বোন তিন্নিকে নিয়ে আসার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না, ঘরে যাও। শাপলা ঘরে যেতেই লক্ষ্য করলো রানার মতোই ওর শাশুড়ির শাড়ি আর মুখে রক্তের মতন লাল রঙের কিছু লেগে আছে। শাপলা ভয়ে ভয়ে নিজের ঘরে গিয়ে ভাবতে লাগলো, দুজনের মুখে এই লাল রঙের রক্তের মতন কি লেগে আছে। আবার ফোনটা বেজে উঠলো শাপলা। তিন্নি লক্ষ্য করলো কেউ একজন আসছে। কিছুটা ভয় পেলেও সামনে টর্চ মেরে দেখলো একজন বৃদ্ধ লোক। কে আপনি এত রাতে এই জঙ্গলে? আগে আমি হরি, আমাকে মা ঠাকুরনে পাঠালেন আপনাদের নিয়ে যাবার জন্য। চলুন দিদিমণি, বাড়ি যাওয়া যাক। ও, দিদিভাই বাড়ি থেকে এসেছেন? চলুন।
আগে হ্যাঁ দিদিমণি, আমার সঙ্গে সঙ্গে আসুন, অনেক রাত হয়েছে তো। হরিকাকা হ্যারিকেন হাতে সামনের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিন্নি বলে উঠল, আপনি ওই বাড়িতে কতদিন ধরে কাজ করছেন হরি কাকা? বহু বছর আগে থেকে কাজ করছি দিদিমণি। অনেক দিনের, অনেক বছরের সম্পর্ক এই বাড়ির সঙ্গে আমার। বহু বছর মানে? ও, তুমি বুঝবে না দিদিমণি। তাড়াতাড়ি চলো পাঁচালি, রাত 12টা বেজে গেলে আর কোনো মতে এই বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। চলো চলো, তাড়াতাড়ি পাঁচালিয়ে চলো। কেন? রাত 12টার পর কি হয় ওই বাড়িতে যে প্রবেশ করতে পারবো না? দেখতেই তো পাবেন দিদিমণি। আসুন, কথা না বাড়িয়ে এখনো কিছুটা পথ যেতে হবে আমাদের। আপনারা বরং না আসলেই ভালো করতেন দিদিমণি, কিন্তু এসেই যখন পড়েছেন তখন তো আপনারাও। তুমি এইভাবে হাসছো কেন হরি কাকা? আর আমাদের না আসলে কেন ভালো হতো? আপনার সব প্রশ্নের জবাব আমি দিতে পারবো না দিদিমণি। কথা না বাড়িয়ে আপনি আসুন আমার সঙ্গে। হাঁটতে হাঁটতে ওরা একটা বিশাল বড় রাজবাড়ির সামনে গিয়ে পৌঁছালো। তিন্নি বাড়িটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তিন্নি আর রাজেশ বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই সুবিশাল দরজা বন্ধ হয়ে গেল। ভয়ে চমকে উঠল তিন্নি আর রাজেশ। ওরা কেমন ভয়ে ভয়ে ভেতরে ঢুকতে লাগলো। তেমনি এই বাড়িতে প্রবেশ করে আমার কিরকম একটা অদ্ভুত লাগছে। আমার কিচ্ছু ঠিক লাগছে না তেমনি। আর দেখ, বাড়ির বাড়ির কাউকে কোথাও দেখা যাচ্ছে না। আমারও সবটা কিরকম একটা লাগছে। আরে তিন্নি, কখন আসলি তোরা? শাপলা এসে জড়িয়ে ধরলো তিন্নিকে। তিন্নিও দিদিভাই বলে জড়িয়ে ধরলো। দিদিভাই, বাড়ির আর সবাই কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি কিছু জানি না তিন্নি, এখানে সব কিছুই কিরকম অদ্ভুত। চল তোরা উপরে চল, অনেকটা পথ এসেছিস, ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়বি। হ্যাঁ দিদিভাই, খুব ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। কিন্তু তোর শ্বশুর বাড়ির সবাই কোথায়? রানাদা কোথায়? যেটা করলো রানা ওর সঙ্গে সেটা ভাবতে ভাবতে বলল, আছি এখানেই কোথাও, তোদের সাথে দেখা করতে আসবে নিশ্চয়ই। চল চল, কালকে কথা হবে, তোরা ফ্রেশ হবি, চল এখন। হ্যাঁ দিদিভাই, চল ঘরে। হরি কাকা, তুমি না খাবারটা ঘরে পৌঁছে দিও, আর মাকে বলো তিন্নিরা এসে গিয়েছে। এই বলে ওরা সবাই উপরে চলে গেল। তিন্নি এদিক ওদিক তাকিয়ে দেখলো চারিদিকে শুধু গভীর জঙ্গল, কোনো বাড়ি নেই, কেমন একটা চুপচাপ। দিদিভাই, এই জঙ্গলে এই বাড়িটা ছাড়া আর কোনো বাড়ি নেই? চারিদিকে তাকালে তো জঙ্গল আর জঙ্গল। আমিও চারিদিকে তাকালে শুধু জঙ্গল দেখি, কোথাও কোনো কিচ্ছু দেখতে পাই না। কিছু একটা বলতে যাবে তিন্নি, সেই সময় আগে আসবো বৌদিমণি। হ্যাঁ হ্যাঁ, এসো হরি কাকা, এইখানে রাখো খাবারটা। হরিকাকা খাবারটা রেখে চলে যেতে যাবে, তখন শাপলা বলল, বাড়ির কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। সবাই কোথায় তুমি কি জানো? আর রানাকে দেখেছো হরি কাকা? আজকে রাতে কারোর দেখা পাবেন না বৌদিমণি। প্রস্তুতি চলছে সব কিছুর জন্য। প্রস্তুতি? কিসের প্রস্তুতি? অত আপনাদের না জানলেও চলবে, অত জানতে যাবেন না, জানলে মহা বিপদ হবে। আর আজকে রাতে এই ঘরের বাইরে আপনারা কেউ যাবেন না, দরজাটা বন্ধ করে দিন। কেউ বাইরে বের হবেন না আজকে রাতে এই ঘরের ভিতর থেকে। সবাই হরিকাকার কথা শুনে অবাক হয়ে গেল। তিন্নি কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় হরিকাকা বলল, বেশি কৌতূহল দেখাতে যাবেন না দিদিমণি, বেশি কৌতূহল বিপদ ডেকে আনে। আপনারা খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ুন আর দরজাটা বন্ধ করে দিন। আর হ্যাঁ, আমার কথাটা মনে রাখবেন, রাতে কেউ এই ঘরের বাইরে যাবেন না। এই বলে চলে গেল হরিকাকা। দিদিভাই, এই হরি কাকাকে কিরকম একটা অদ্ভুত লাগে না?
কিরকম গম্ভীর গলা, আর আমার তো কিরকম দেখলে একটা ভয় ভয় লাগে। তুই ঠিক বলেছিস তিন্নি, আমার তো পুরো বাড়িটাই অদ্ভুত লাগছে। দেখ, আমরা এতক্ষণ এসেছি, কেউ কেউ একবারও আমাদের সঙ্গে আলাপ করতে এলো না। সবাই কেমন যেন, বাড়িটাই ভীষণ রকম একটা রহস্যময়। ছাড় এসব, তোরা খেয়ে নে। হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে, আমি বরং ফ্রেশ হয়ে আসছি। তিন্নি চলে গেল ফ্রেশ হতে। হঠাৎ লক্ষ্য করলো কেউ একটা দাঁড়িয়ে আছে। তিন্নি পিছন ঘুরতে তাকিয়ে দেখলো কোথায় কিছুই তো নেই। ভাবলো ওর মনের ভুল। মুখে চোখে জল দিয়ে আয়নার দিকে তাকাতেই চমকে উঠল তিন্নি। আয়নার উপরে বড় বড় অক্ষরে লেখা, বাঁচতে চাও তো চলে যাও, মরণ তোমাদের সামনে। ভয়ে চিৎকার করে উঠল তিন্নি। তিন্নির চিৎকার শুনে শাপলা আর রাজেশ বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে লাগলো। তিন্নি, দরজাটা খোল। তিন্নি, দরজা কি হলো? দরজাটা খোল। তিন্নি, দরজা খোল বলছি। তিন্নি, দরজাটা খোল। দিদি, কি হলো? দরজা খোল। কোনো রকমে দরজা খুলে তিন্নি জড়িয়ে ধরলো শাপলাকে। কাঁদতে কাঁদতে বলল, দিদি ভাই, আয়নায়। আয়নায় কি? তিন্নি, কি হয়েছে বল। তিন্নিকে সরিয়ে শাপলা ভেতরে ঢুকতে দেখলো লাল তাজা রক্তে লেখা, বাঁচতে চাইলে চলে যাও। এটা কি? আর এরকম রক্ত দেখে লিখলো? কি হচ্ছে এসব এই বাড়িতে? অভিশপ্ত রাজবাড়ি, এইসব কি লেখা? তিন্নি ভয়ে একেবারে গুটিসুটি মেরে গেছে। ওরা সবাই ওকে ঘরে বসালো। নে, জলটা একটু খেয়ে নে। ভয় করিস না, আমরা আছি তো। দাঁড়া, আমি রানাকে ডাকছি। রানা আবার এইসব আর কি করলো না তো। এইসব ভাবতে ভাবতে শাপলা পেছন দিকে তাকাতেই দেখলো হরি কাকা। আস্তে আস্তে শাপলা জিজ্ঞাসা করলো, রানা কোথায়? তুমি কি রানাকে দেখেছো হরি কাকা? আপনি ঘরে যান তাড়াতাড়ি, আপনি ঘরে যান। আপনাকে তো বললাম আজ রাতে ঘর থেকে বের হবেন না। চলে যান তাড়াতাড়ি, ঘরে চলে যান। সেই সময় এসেছে, কেউ বাঁচবে না, কেউ না। শাপলা হরি কাকার এই কথা শুনে ভয়ে দৌড়াতে দৌড়াতে ঘরে চলে গেল আর ঘরের দরজাটা দুম করে আটকে দিল। শাপলার এইরকম ব্যবহার দেখে ওরা একটু অবাক হয়ে গেল। কেউ আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। কিন্তু শুয়ে পড়ার আগে শাপলা তিন্নি আর রাজেশকে বলে দিল, যাই হয়ে যাক আজকে রাতে ওরা কেউ যেন এই ঘরের বাইরে না যায়, এই ঘরের দরজা কেউ যেন না খোলে। ভোরের আলো ফুটলে যেন দরজা খোলা হয়, কেউ আজকে রাতে এই ঘরের বাইরে যাবে না। এই বলে শাপলা শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা বলছে তখন রাত্রি ঠিক 12টা। রাজেশের কানে একটা শব্দ এলো, এমন একটা শব্দ যেন মনে হচ্ছে কেউ হাড় চিবিয়ে খাচ্ছে। রাজেশ ভাবল হয়তো বাইরের জঙ্গলে হচ্ছে, তাই ওপাশ ফিরে শুয়ে পড়ল। ঠিক আরেকটু পর আবার ওই রকম শব্দ। রাজেশ তাড়াতাড়ি করে উঠে পড়ল। কান পেতে শুনল শব্দটা আসছে ঘরের বাইরে থেকে। রাজেশ আস্তে আস্তে উঠে গিয়ে দরজায় কান পেতে শুনল। হ্যাঁ, ঠিক বাইরে থেকেই আসছে শব্দটা, যেন মনে হচ্ছে কেউ হাড় পটমট করে চিবিয়ে খাচ্ছে। রাজেশ ভয় পেয়ে গেল। এবার ভাবল এইরকম শব্দ ঘরের বাইরে থেকে হচ্ছে, কে আছে ঘরের বাইরে? এইসব ভাবতে ভাবতে রাজেশ একটা জায়গায় বসে পকেট থেকে বার করলো একটা সিগারেট। লাইটার দিয়ে সিগারেটটা ধরিয়ে ভুরভুর করে ধোঁয়া ছাড়তে লাগলো। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো, দেখল একটা ছায়া কিছু যেন টেনে নিয়ে যাচ্ছে। ভয়ে ভয়ে উঠে সে আস্তে করে দরজাটা একটু খুলে দেখল বাইরের বারান্দায় রক্তের ছাপ। স্পষ্ট বোঝা যাচ্ছে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ভয়ে ভয়ে রাজেশ দরজাটা বন্ধ করে দিল। তারপর ভাবতে লাগলো একবার বাইরে কি বেরিয়ে দেখবে। তখনই শাপলার কথাগুলো মনে পড়ে গেল, কিন্তু রাজেশ কৌতূহল আটকাতে পারল না। দরজাটা আস্তে করে খুলে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে দেখলো
একটা রক্তের ছাপ যেন কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এটাই ও দেখেছিল দরজার আড়াল থেকে। সেই দাগ লক্ষ্য করে হাঁটতে হাঁটতে একটা ঘরের সামনে পৌঁছে গেল রাজেশ। যে ভয়ানক জিনিসটা ও দেখল তাতে ওর হাত পা একেবারে ঠান্ডা হয়ে উঠল, কানগুলো হয়ে উঠল একেবারে গরম, ও শরীরের ভেতর কেমন যেন হতে লাগলো। হ্যাঁ ঠিক, রাজেশের বমি পাচ্ছে। রাজেশ দেখল ঘরের ভিতরে একটা আস্ত গোটা মানুষকে এই বাড়ির সবাই মিলে কামড়ে ছিঁড়ে খাচ্ছে। রাজেশ মনে মনে ভাবলো, এইভাবে কি মানুষ খায়? চোখ সরিয়ে নিল রাজেশ আর ভাবতে লাগলো, তাহলে এরা কেউ মানুষ নয়, এরা সবাই আত্মা। তাহলে রানাদাও কি এদের মতন আত্মা? রাজেশ আবার তাকিয়ে দেখলো, কিন্তু রানা কোথাও নেই। ঘরের ভিতরে শুধু রানার গোটা পরিবার একটা মানুষকে চিবিয়ে খাচ্ছে। কারোর পায়ের শব্দ রাজেশের কানে আসলো, যেন কেউ হেঁটে আসছে। রাজেশ ভয়ে লুকিয়ে দেখলো হরি কাকা একটা কাটারি হাতে এগিয়ে আসছে এইদিকে। কাটারি দিয়ে রক্ত পড়ছে গড়িয়ে, তাজা রক্ত। এই সব দেখে রাজেশের শরীর একেবারে আরো খারাপ হয়ে উঠল, গুলিয়ে উঠছে তার গা একেবারে। তার মানে হরি কাকাও একটা আত্মা, এই বাড়ির সবাই আত্মা। এই সব ভাবছে এমন সময় হরি কাকা কাকে যেন বলল, এই নিন দাদা বাবু, আপনার শরবত, তাজা রক্তের শরবত। রাজেশ একটু উঁকি দিতেই দেখল রানাদা ওই তাজা রক্তের শরবতটা চুমুক দিয়ে খাচ্ছে। রাজেশ মনে মনে ভাবল, ও যেটা ভাবছে তার মানে সেটাই ঠিক, রানাদাও একটা আত্মা। রাজেশ মনে মনে ঠিক করে নিয়েছে, শাপলা আর তিন্নিকে জানাতেই হবে। ওদের সামনে খুব বিপদ, এই বাড়ি থেকে ওদের পালাতেই হবে। এই ভেবে রাজেশ যেই ঘুরতে যাবে, কিভাবে যেন ওর হাত থেকে আংটিটা খুলে গড়াতে গড়াতে গিয়ে পৌঁছালো রানাদার পায়ের কাছে। রানা আংটিটা হাতে তুলে মুচকি হাসলো আর চলে গেল। রাজেশ ভাবলো, তাহলে কেউ কিছু বুঝতে পারেনি, তাড়াতাড়ি গিয়ে সবাইকে বলতে হবে। এই ভেবে যেই ও দৌড়াতে যাবে, এমন সময় পিছন থেকে একজন গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছ? কোথায় পালাবে আমাদের থেকে? ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল রাজেশ। পেছন ঘুরে দেখলো রানাদা একটা কাটারি হাতে দাঁড়িয়ে আছে। কোথায় পালাবে রাজেশ? এইবার তুমি মরবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এমন সময় রানা ওর গলাটা টিপে ধরলো। আজকে আমি রাজেশ বাঁচার জন্য ছটপট করছে, ক্রমশ বাড়ছে গলার চাপ। রাজেশের হাত পা স্থির হয়ে আসছে, ঠোঁটের দুপাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। ছেড়ে দেব তোকে, ছেড়ে দেব, এই না ছেড়ে দিলাম। রাজেশকে উপর থেকে ছুঁড়ে ফেলে দিল বাগানের মধ্যে। তার অট্টহাসি আরো বাড়তে লাগলো। এরই মধ্যে তিন্নির ঘুম ভাঙতেই ও দেখলো দরজা খোলা, রাজেশ ঘরে নেই। তিন্নি ভাবলো, দিদিভাই যে ঘর থেকে বেরোতে বারণ করেছে, তাহলে রাজেশের কোনো বিপদ হলো না তো? এই ভেবে শাপলাকে না ডেকে বাইরে বেরিয়ে গেল তিন্নি। খুঁজতে লাগলো রাজেশকে। রাজেশ, তুই কোথায়? কোথায় তুই? হঠাৎ করে চোখ গেল বাড়ির মেন দরজাতে। তিন্নি ভাবতে লাগলো, এত রাতে বাড়ির দরজা খোলা, কে বাড়ির বাইরে গেল? তাহলে কি রাজেশ? এইসব ভাবতে ভাবতে তিনি নিচে গিয়ে একেবারে চমকে উঠল। রাজেশ, তুই কোথায়? রাজেশ, রাজেশ, এ রাজেশ! হঠাৎ সেই সময় তিনি দেখলো তার পায়ে কিছু যেন একটা এসে লাগছে। তিনি পায়ে হাত দিতে দেখলো তাজা রক্ত। ভয় চমকে উঠল তিন্নি। ডাকতে ডাকতে তিন্নি সামনের বাগানের দিকে এগিয়ে যেতেই অবাক হয়ে গেল তিন্নি। রাজেশ, তুই? রাজেশ, কথা বল। রাজেশ, এসব এসব কি করে হলো? কথা বল রাজেশ। এ রাজেশ, রাজেশ কথা বল, কথা বল রাজেশ, রাজেশ কথা বল। রাজেশ কোনো মতে তিন্নিকে বলল, তিনি তিনি তোরা পালাই বাড়ি থেকে, ওরা ওরা সবাই মেরে ফেলবে তোদের। পালিয়ে যা, পালিয়ে যা তিন্নি। কে মেরে ফেলবে রাজেশ? আর তোর এই অবস্থা কে করলো? আমার তো বেশি সময় নেই, শুধু এটাই বলবো, তোরা পালিয়ে যা বাড়িটা থেকে। এটা অভিশপ্ত বাড়ি, এখানে আত্মারা দেখে ওরা মেরে ফেলবে তোদের। কি বলছিস রাজেশ তুই? আত্মা? এটা তো রানাদার বাড়ি। কি বলছিস তুই রাজেশ? তিনি রানাদা একটা আত্মা, আর রানাদা আমার এই অবস্থা করে পালিয়ে গেছে।
ওরা তোদের মেরে ফেলবে। তোর পালিয়ে যা, পালিয়ে যা। দিদি, দিদি দিদি ভাইকে কি কি রাজেশ বল, রাজেশ বল, রাজেশ, রাজেশ, রাজেশ। চিৎকার করে ডাকতে লাগলো তিন্নি। তারপর দেখলো রাজেশ আর নেই। কাঁদতে কাঁদতে তিন্নির মনে হলো কেউ যেন এইদিকে আসছে। ভয়ে তিন্নি লুকিয়ে পড়ল ঠিক পাশের ঝোপের মধ্যে। এরপর যা দেখলো তাতে ওর শরীর একেবারে কাঁপতে লাগলো। তিন্নি দেখলো রাজেশের লাশটাকে টানতে টানতে রানা কোথায় যেন নিয়ে যাচ্ছে, আর ওর বাড়ির লোককে বলছে, আজকে ভালোই খাওয়া হবে তোমাদের। তিন্নি রানার পিছু নিতে নিতে একটা ভাঙা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর তিন্নি একেবারে অবাক হয়ে গেল। রানা এরকম বৃদ্ধ হয়ে গেছে কি করে? কি হচ্ছে এসব? লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো ওদের কথা। আর কত দেরি মা, পূর্ণিমার রাত এসে গিয়েছে। এবার আমার রক্ত লাগবে, রক্ত। আমার এবার শাপলার রক্ত লাগবে, না হলে আমি আগে রূপে ফিরতে পারবো না। রক্ত চাই, রক্ত। এইসব কথা শুনে তিন্নি ভয়ে দৌড়াতে দৌড়াতে এমন একটা ঘরে গিয়ে পৌঁছালো যার চারিদিকে তাকিয়ে দেখলো শুধুই কঙ্কাল আর কঙ্কাল। ভয়ে কাঁদতে কাঁদতে আবার যখন দৌড়াতে যাবে ঠিক এমন সময় কে যেন বলে উঠল, তিন্নি দাঁড়াও, তিন্নি দাঁড়াও, তিন্নি দাঁড়াও বলছি। কে কে তুমি? কে? চলে যাও। ভয় পেও না আমাকে তিন্নি, চলে যাও যত তাড়াতাড়ি পারো এই অভিশপ্ত রাজবাড়ি ছেড়ে। চলে যাও, না হলে এই কঙ্কালগুলো দেখছো এই রকম হবে। মৃত্যু তোমাদের সামনে। চলে যাও তোমরা এই বাড়ি ছেড়ে। তুমি জানো রানাদা একটা আত্মা? তুমি এখানে কি করে আটকে গেলে? চলো, তুমি আমাদের সঙ্গে চলো। তুমি কে? আমি সব জানি। আমি প্রিয়া। শাপলার মতো রানাও আমাকে বিয়ে করে আনে, আর তারপর আমাকে মেরে ও আবার আগের রূপে ফিরে যায়। চলে যাও তোমরা, চলে যাও। একটা পথ বলে দাও এই আত্মাদের থেকে বাঁচার। উধাও হয়ে গেল পিয়ার আত্মা। ভয়ে আবার দৌড়াতে লাগলো তিন্নি। পাগলের মতন দৌড়াতে দৌড়াতে দেখলো কেউ একজন দূরে দাঁড়িয়ে আছে। কে ওখানে? কে দাঁড়িয়ে? দিদি ভাই তুই? এই বলে এক পা করে হাঁটতে লাগলো সামনের দিকে। তিন্নি আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে যেতে বলল, দিদি ভাই তুই? তুমি এখানে কি করে দিদি ভাই? দিদি ভাই চল, আমাদের এই বাড়ি ছেড়ে এক্ষুনি পালাতে হবে। দিদি ভাই রানাদার ওর বাড়ির সবাই আত্মা। কি হলো দিদি ভাই, কিছু বলছিস না কেন তুই? আমি সব জানতে পেরে গিয়েছি তিন্নি, আমাদের পালাতে হবে। চল তাড়াতাড়ি আমার সঙ্গে, আমাদের এক্ষুনি পালাতে হবে। দিদি ভাই এটা তুই কোথায় আসলি? আমাদের এই বাড়ি জঙ্গল থেকে পালাতে হবে, যে কোনো সময় ওরা চলে আসবে, মেরে ফেলবে আমাদের। আর এই ঘরটা কেমন যেন ভয়ঙ্কর দেখতে দিদি ভাই। পিছন থেকে কে যেন বলে উঠল, কেন পছন্দ হয়নি? কি বলছিস দিদি ভাই? চল তাড়াতাড়ি। দিদি ভাই তোর হাত এত ঠান্ডা কেন? হাত তো ঠান্ডা হবেই তিন্নি। আসল রূপে এলো রানার আত্মা। তিন্নি ভয়ে হাতটা ছেড়ে দিয়ে বলল, রানাদা তুমি? ছেড়ে দাও রানাদা, ছেড়ে দাও আমাদের। একবার যে অভিশপ্ত এই রাজবাড়িতে এসে পড়ে সে আর বেঁচে ফিরতে পারে না। আজকে তোরা দুজনেই মরবি। দৌড়ে পালাতে যাবে তিন্নি, এমন সময় ওর পাটা কি যেন টেনে ধরলো। অনেক ছাড়ানোর চেষ্টা করেও পারল না। হঠাৎ শোনা গেল কারোর পায়ের শব্দ। রানা তিন্নিকে একটা জায়গায় বেঁধে চলে গেল। তিন্নি, রানা, তোরা কোথায়? তিন্নি কোথায় তুই? তিন্নি অনেক চেষ্টা করেও শাপলাকে ডাকতে পারছে না। ওর মুখ বেঁধে দিয়েছে রানা। এ কি রানা, তুমি ওই অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আমার সঙ্গে এসো শাপলা। তিন্নি সবটা দেখেও কিছু করতে পারছে না। হঠাৎ করে কোনো মতে ওর হাতের বাঁধনগুলো যেন ছেড়ে গেল। দৌড়াতে শুরু করলো তিন্নি। দিদি ভাই যাস না, দিদি ভাই, দিদি ভাই যাস না দিদি ভাই। শাপলা হঠাৎ তিন্নির গলা শুনে থমকে গেল। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? এসো আমার সঙ্গে। তিন্নি ডাকলো মনে হচ্ছে। রানা একটু দাঁড়াও তো। তিন্নি কোথায় তুই? দৌড়াতে দৌড়াতে শাপলার সামনে এসে তিন্নি বলল, দিদি ভাই তুই যাস না, এটা
নয়, আলাদা একটা আত্মা দিদি ভাই। কি বলছিস তুই ভুলভাল? তুই কি পাগল হয়ে গেলি তিন্নি? দিদি ভাই আলাদা একটা আত্মা, আমাদের মেরে ফেলবে, ওরা সবাই এবারে আত্মা। হঠাৎ করেই একজন গম্ভীরভাবে বলে উঠল, সবাই যখন জেনে গেছো তাহলে আমার আসল রূপটা দেখো। এই বলে রানা সামনে আসলো। কি ভয়ানক দেখতে লাগছে। শাপলা আর তিন্নি ভয়ে চমকে গেল। ওরা পালাতে যাবে এমন সময় শাপলার হাতটা টেনে বলতে লাগলো, কোথায় পালাবি? আজকে তোর রক্তপান না করলে আমি বুড়ো হয়ে যাব, আগের রূপে আর ফিরতে পারবো না। এদিকে আয়। রানা আর রানার বাড়ির সবাই একসাথে অট্টহাসি শুরু করল। রানার আগুনের চারপাশে শাপলাকে ঘোরাতে লাগলো। 7 পাক উল্টো ঘোরা। শেষ হলেই শাপলাকে বলি দেবে। 7 পাক শেষ হলো। ধারালো কাটারি হাতে নিয়েই শাপলাকে বলি দিতে যাবে, অমনি তিন্নির পায়ের কাছে পড়ে থাকা একটা ছুরি তুলে ছুঁড়ে মারল রানার দিকে। কিন্তু রানার গায়ে না লেগে সেটা গিয়ে পড়লো আগুনের মধ্যে। সবাই কেমন যেন ছটপট করতে লাগলো, জ্বলছে জ্বলছে বলে চিৎকার করতে শুরু করলো। চলে গেল, তিন্নি আর শাপলা কিছু বুঝে উঠতে পারছে না। ঠিক সেই সময় শাপলা বলল, তোর হাতটা কাটলো কি করে? তিন্নির হাতের দিকে তাকাতেই সবটা বুঝতে পারল। আর ওই আগুনে নিজের হাত কেটে 7 বার রক্ত দিতে লাগলো। ঠিক সেই সময় এই বলে এক এক করে সব আত্মা উধাও হয়ে গেল। শাপলা কিছু বুঝতে পারছে না। তিন্নি কেঁদে কেঁদে বলল, আমরা মুক্তি পেয়ে গেছি অভিশপ্ত রাজবাড়ি থেকে। ওই আগুনে কুমারিমের রক্ত পড়তেই ওরা সবাই মুক্তি পেয়ে গেছে। এই বলে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল শাপলাকে। এক মৃত্যুপুরী অভিশপ্ত রাজবাড়ি থেকে ওরা রক্ষা পেল। আর এইভাবেই এত বছরের রক্ত আর মৃত্যুর খেলা শেষ হলো অভিশপ্ত রাজবাড়িতে। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শ্রেয়া, পাপিয়া, সঞ্জু, সূর্যশেখর, মোহর ও নিত্যানন্দ। কেমন লাগলো আজকের গল্পটা জানান আমাদের কমেন্ট বক্সে। এরকম আরো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন রাতের বৈঠকখানা।